স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এখনো খোঁজ মেলেনি এমপি আনোয়ারুল আজিমের মরদেহের। বিকেলে গ্রেফতার ৩ জনকে তোলা হবে আদালতে। কলকাতা আদালতে নেওয়া হয়েছে কসাই জিহাদকে। বঙ্গোপসাগরের নিম্নচাপ আজ পরিণত হবে ঘূর্ণিঝড় রেমালে। রবিবার রাতে প্রবল শক্তিতে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। আগামী মাসে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। চালু হলে ভিড়বে বড় জাহাজ, রাজস্ব বাড়বে কয়েক গুণ। এবার বিস্তারিত সংবাদ। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি কসাই জিহাদকে আজ তোলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে। এদিকে ওই হত্যা মামলায় বাংলাদেশে গ্রেফতার হওয়া শিমুল ভুইয়া, ফয়সাল আলী ও সিলাস্তি রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে দুপুরের পর তোলা হবে ঢাকা মহানগর আদালতে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজে দেখা যায় ১৩ মে ভারতীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে এমপি আনার দুজনের সঙ্গে যান ওই ফ্ল্যাটে। সঙ্গে ছিলেন শিমুল ভুইয়া ও তার সহযোগী। এমপি আনার তখন তার জুতা রাখেন দরজায় রাখা র্যাকে। ঢোকার সময় স্বাভাবিকই দেখা যায় তাদের। কিন্তু বের হওয়ার সময় তাকে আর দেখা যায়নি। তবে সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েক ঘন্টা পর বের হয়ে আসেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। তার হাতে ছিল একটি লাগেজ। এরপর তার সঙ্গে পলিথিন ও শপিং ব্যাগ হাতে বের হন আরেকজন, যার নাম জিহাদ। বের হওয়ার সময় শিমুল ভুইয়া বাইরে থেকে দরজা চাবি দিয়ে বন্ধ করে দেন। পরে লিফটে করে বের হয়ে পড়েন তারা। এসবই ধরা পড়ে ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে। ওই হত্যাকাণ্ডের পর একে একে গ্রেফতার হতে থাকেন আততায়ীরা। ভারতে গ্রেফতার হন এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার অন্যতম আসামি সিয়াম। তবে এই সিয়ামের প্রকৃত নাম জিহাদ হাওলাদার। তিনি পেশায় একজন কসাই। ২৪ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। পুলিশকে বিভ্রান্ত করতে সিয়াম নাম ব্যবহার করে জিহাদ। পুলিশের জিজ্ঞাসাবাদে তা স্বীকারও করে সে। গত রাতে এক বিবৃতিতে এসব জানায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। সংস্থাটি জানিয়েছে আনার হত্যায় জড়িতরা মুম্বাই থেকে জিহাদ নামে নিয়ে আসেন। কয়েক বছর ধরে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে মুম্বাইয়ে বসবাস করছিলেন তিনি। ২ মাস আগে তাকে কলকাতায় নিয়ে আসেন হত্যাকাণ্ডের মূল হোতা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহিন। এদিকে ওই হত্যা মামলায় বাংলাদেশে গ্রেফতার হওয়া শিমুল ভুইয়া, ফয়সাল আলী ও সিলাস্তি রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে দুপুরের পর আদালতে তুলবে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে ডিবি কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, হত্যাকাণ্ড নিয়ে ডিবির পক্ষ থেকে নতুন কোনো তথ্য দেওয়া হয়েছে কি? সুমাইয়া, যে আনোয়ারুল আজিম আনারকে যে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর যে তথ্যগুলো ডিবি এখন পর্যন্ত দিয়ে আসছে, গতকালকে থেকে আজ পর্যন্ত যে ৩ জন আসামিকে ধরা হয়েছে তাদেরকে আজকে কোর্টে তুলবেন। তাদেরকে কোর্টে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। আপাতত প্রাথমিকভাবে তারা এটাই জানিয়েছেন এবং সেই সঙ্গে তারা ধরার চেষ্টা করছেন আসলে এটার মাস্টার মাইন্ডকে অথবা কারাই বা কীভাবে পরিকল্পনা করে কীভাবে তাকে হত্যা করা হয়েছে, তার সঙ্গে কারা জড়িত ছিল। বিশেষ করে যার কথা বলা হচ্ছে যে আখতারুজ্জামান শাহিন, সে শাহিন কিন্তু এখনও দেশের বাইরে আছেন এবং তাকে বলা হচ্ছে যে মাস্টার মাইন্ড এই হত্যা পরিকল্পনাকারী এবং তার স্বার্থেই এই আনারকে হত্যা করা হয়েছে। আসলে সেই জায়গা থেকে শাহিন কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তিনি জানিয়েছেন যে আসলে এটার সাথে জড়িত নয় এবং বারবার তিনি বক্তব্য দিয়েছেন। কিন্তু সেই বক্তব্যকে আসলে কতটুকু ধরার মতো আছে অথবা এই বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য, সেটা আসলে এই আসামি যে ৩ জন ধরেছেন তাদের রিমান্ডে আনলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে
ডিবি তখন বলতে পারবেন যে আসলে আখতারুজ্জামান শাহীন সম্পর্কে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা কীভাবে, তিনি কতটুকু জড়িত। এই আরেকজন যিনি আছেন যে ফয়সাল সাজিদ, যিনি তাকে কসাই বলা হচ্ছে, সেই আসলে তথ্য দিয়েছেন যে আখতারুজ্জামান শাহীন এই হত্যার মূল পরিকল্পনাকারী। এই শাহীন তার বাল্যবন্ধু ছিল, সেইখান থেকে তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হোক অথবা যে কোনো কারণেই হোক তাদেরকে এই হত্যা করার পেছনে বলা হচ্ছে যে শাহীনকে এখানে মাস্টারমাইন্ড। এই শাহীনকে দেশে ফিরিয়ে নেওয়া অথবা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নানান ধরনের তৎপরতা চালাচ্ছেন এবং তারা সবাইকে জিজ্ঞাসাবাদ করে আসলে এইখান থেকে তথ্যগুলো জানার চেষ্টা করবেন। সুমাইয়া, ধন্যবাদ মাহমুদ। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে ডিবি কার্যালয় থেকে জানাচ্ছিলেন মাহমুদুল হাসান। ঘূর্ণিঝড় রেমাল সরাসরি আঘাত করবে বাংলাদেশে, যা প্রবল শক্তি নিয়ে ২৬শে মে সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ সুন্দরবন থেকে কুয়াকাটার খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে, যা আজ রাতে গভীর নিম্নচাপ এবং শেষ রাতের দিকে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। রেমাল শনিবার দিনভর আরও শক্তি অর্জন করবে এবং রবিবার উপকূলে আঘাত হানার আগে আরও শক্তি বাড়িয়ে প্রবল ঝড় রূপে ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে উপকূল অতিক্রম করতে পারে। রেমাল উপকূল সহ বাংলাদেশের ভেতর ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে। পার্বত্য এলাকায় তাই ভূমিধসের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এখন যেই অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এই অবস্থায় ডান পাশ বাম পাশ দুটেই আমাদের দেশের উপরে অতিক্রম করার সম্ভাবনা আছে। সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে ভেরি নিয়ার দ্য, মানে যখন কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। আগামীকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের উপকূলীয় জেলাগুলিতে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় এখন গুমোট আবহাওয়া। সকাল থেকে পটুয়াখালীতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বাতাসের তেমন চাপ নেই। সাতক্ষীরা ও নোয়াখালীতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। ভ্যাপসা গরমে মানুষ অনেকটা অতিষ্ঠ। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় গতরাতে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। প্রস্তুত রাখা হয়েছে জেলার শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটার আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম। পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শেষ হচ্ছে আগামী মাসে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ভেড়ানো হয়েছে পণ্যবাহী মাদার ভেসেল। বন্দরটি চালু হলে ২০০ মিটারের বড় জাহাজ ভিড়বে বন্দরে। রাজস্ব আয় বাড়বে কয়েক গুণ, জানায় বন্দর কর্তৃপক্ষ। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের রিপোর্ট। পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে পরীক্ষামূলকভাবে চলছে পণ্য খালাস কার্যক্রম। সেই পণ্য কলাপাড়া শহর হয়ে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ২০২৬ সালে নির্মাণাধীন ৬ লেন সড়ক ও আন্দারমানিক নদীর উপর সেতুর কাজ শেষ হলে পুরোদমে শুরু হবে বন্দরের কার্যক্রম। পায়রা বন্দর পুরোদমে চালু হলে বড় ভূমিকা রাখবে দেশের অর্থনীতিতে। আমাদের এই কাজগুলো অধিকাংশই শেষ হয়ে গেছে। শুধুমাত্র আমাদের জেটির কিছু অংশ আমাদের সম্পন্ন করা বাকি আছে, কিন্তু আমাদের ৫০ ভাগের বেশি কাজ জেটির আমাদের সম্পন্ন হয়ে গিয়েছে। কাজেই এই অবস্থায় আমাদের এখানে ২০০ মিটারের বেশি জাহাজ এসে ভিড়তে পারবে। ৪,৫০০ কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের ২৭শে অক্টোবর। কাজটি করছে চীনের ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে শেষ হয়েছে ওয়্যার হাউজ ও টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। টার্মিনালের ৬৫০ মিটার দৈর্ঘ্যের জেটি ও বেকআপ ইয়ার্ডের কাজ প্রায় ৯০% শেষ। সবকিছু ঠিক থাকলে জুনেই কাজ শেষ হবে বলে আশা করছেন বন্দরের চেয়ারম্যান। পায়রা বন্দর বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর। এই বন্দরের অবকাঠামোগত যে কার্যক্রম চলছে তার মধ্যে প্রধান কার্যক্রম হলো আমাদের ফার্স্ট টার্মিনাল, দ্যাট ইজ পিপিএফটি টার্মিনাল প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ আমরা আশা করছি যে জুন ২০২৪-এর মধ্যে শেষ হবে এবং বর্তমানে ইয়ার্ড সহ আমাদের জেটির কাজ 90% কাজ অগ্রগতি হয়েছে এবং জুনের মধ্যে আমাদের জাহাজ ভেড়ানোর মতো কন্ডিশন আমরা চলে আসবো।
এই বন্দর দিয়ে পণ্য আনা নেয়া করছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সহ কয়েকটি প্রতিষ্ঠান। বন্দর ব্যবহারের জন্য বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ করছে কর্তৃপক্ষ। প্রথম টার্মিনাল চালু হলে বন্দরের ব্যবহার বাড়বে কয়েক গুণ। আমরা বলতে পারছি যে আমাদের কিন্তু কার্গো হ্যান্ডলিং এর যে আমাদের যে পরিসংখ্যান, এটা পজিটিভলি খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের 3 গুণ হয়ে যাচ্ছে এখানে। এটা আমাদের ফিক্সড মার্কেট। এছাড়াও আমাদের যে প্রথম টার্মিনাল যে শুরু হচ্ছে, আশা করি জুনের ভিতরে আমরা জাহাজ বেরোতে সক্ষম হব। তো সেই দিক থেকে আমাদের জাহাজ বাড়তেছে, আর পাশাপাশি আমরা যে যোগাযোগ করতেছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, আমাদের শিপ টু শিপ অপারেশনের জন্য জাহাজ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী দিনগুলোতে পায়রা বন্দরের যে কার্গো হ্যান্ডলিং এর যে পরিসংখ্যান, এটি ব্যাপকভাবে পজিটিভলি পরিবর্তন হতে যাচ্ছে। পায়রা বন্দরটি চালু হলে দক্ষিণাঞ্চলের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে আরও গতি আসবে আশা করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ আদালতে প্রমাণ হলে সরকার তাকে কোনো প্রোটেকশন দেবে না মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, শেখ হাসিনা এ বিষয়ে জিরো টলারেন্স, যার উদাহরণ হল বিশ্বজিৎ ও আবরার হত্যার বিচার। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মানু মজুমদারের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তিনি। এরপর সাংবাদিকদের ব্রিফিং বলেন, দুদক ও বিচার বিভাগ স্বাধীন। আইজিপি বা সেনাপ্রধান অপরাধ যেই করুক, প্রচলিত আইনে যা আছে তাই হবে। সাবেক আইজিপি আর সাবেক সেনাপ্রধান, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে চাই। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। দামের লাগাম এখনো টানা যায়নি প্রাণীজ আমিষের। চড়া দরেই কিনতে হচ্ছে ব্রয়লার, সোনালী মুরগি আর ডিম। নিত্যপণ্যের এমন উচ্চ মূল্যের জন্য তদারকি সংস্থার নজরদারি কমে আসাকেই দায়ী করছেন ভোক্তারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। গেল বছর শেষ নাগাদ গরুর মাংসের দর ছিল প্রতি কেজি 620 থেকে 650 টাকা। বছরের শুরুতে সেই দর উঠে যায় 750 থেকে 780-তে, যা নিয়ন্ত্রণে কেজি প্রতি 664 টাকা দর বেঁধে দেওয়া হয়। বাড়ানো হয় তদারকি সংস্থাগুলোর নজরদারি। তারপরেও রাজধানীর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়, আর খাসির মাংস 1000 থেকে 1100 টাকার মধ্যে। তবে কোথাও কোথাও এই দর উঠেছে 1200-র ঘরে। বিভিন্ন সংস্থা কথাবার্তা বললে মাঝে মধ্যে দাম কমে, কিন্তু পর আবার যে সাবেক দাম সেটাই চলে আসে। ব্যবসায়ীদের কোনো রকমের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অত্যন্ত গরুর দাম বেশি, মনে করেন বর্তমানে গাতলি 800 টাকা কেনা পড়ে। সাধারণ মানুষের আমিষের চাহিদার বড় অংশ পূরণ করা মুরগির দরও মধ্যবিত্তের নাগালের বাইরে। কারওয়ান বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। পাড়া মহল্লার বাজারে তা অন্তত 20 থেকে 30 টাকা বেশি। আমাদের আয় তো ওইভাবে বাড়েনি, কিন্তু জিনিসপত্রের দাম অলমোস্ট প্রায় ডাবল হয়ে গেছে। দায়িত্বটা সরকারের, জনগণের কিন্তু না। সরকার আগেই ক্ষমতা যাওয়ার আগে কথা দিয়েছে, আমি আপনাদের উপকার করব। তো উপকার কই, মানুষ তো বুঝতে পারছে না যে আমাদের উপকার হচ্ছে। তদারকি তো তেমন দেখি না। তদারকি থাকলে পরে এত ইচ্ছা মতো দাম চাইতে পারতো না, বিক্রি করতে পারতো না। লেয়ার আর কক মুরগিও বিক্রি হচ্ছে 360 থেকে 370 টাকা কেজি দরে। অবশ্য সপ্তাহ দুয়েক আগে এ মুরগির কেজি ছুঁয়েছিল 400-র ঘর। আর দেশি মুরগি নিতে হলে গুনতে হবে 680 থেকে 700 টাকা। এই দর বাড়ার জন্য ব্যবসায়ীরা সম্প্রতি তীব্র তাপদাহে মুরগি মরে যাওয়া ও উৎপাদন কমাকে দায়ী করেছেন। ওই সময় তো মালের দাম কম থাকার কথা, খামারের মাল শর্টের কারণে বাজার একটু বেশি। গরমে তো বাচ্চাদের উৎপাদন করতে পারতেছে না, কারণে দেখেন দেশ গরমে বাচ্চা উৎপাদন কমাতেছে, মুরগি দামের জন্য উঠানামা করতেছে। অস্থিরতা ডিমের বাজারেও 15 দিন আগেও 115 থেকে 120 টাকা ডজনের ডিম উঠেছে 140 থেকে 150 টাকায়। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের বিনোদন জগতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এর পর্দা উঠতে যাচ্ছে আজ। এবার এই আয়োজন পালন করতে যাচ্ছে তাদের রজত জয়ন্তী, অর্থাৎ 25 বছর। আরও জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। হাঁটি হাঁটি পা পা করে এবারের আয়োজনের মধ্য দিয়ে মেরিল প্রথম আলো পুরস্কার পার করতে যাচ্ছে 25 বছর। তাই যেন আয়োজনে যোগ হয়েছে নতুন এক মাত্রা।
মেরিল প্রথম আলো পুরস্কার অনেক বড় একটি জায়গা দখল করে আছে দেশের বিনোদন জগতে। টেলিভিশন ও চলচ্চিত্র জগতের তারকা আর নির্মাতাদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ দর্শক ও সমালোচক পুরস্কার এটি। প্রতি বছরের মতো এবারও দর্শক হৃদয়ে মুগ্ধতা ছড়াতে রীতিমতো ঘাম ছড়াচ্ছেন শিল্পীরা। ভালো কাজের উৎসাহ এবং সম্ভাবনার বিকাশ ঘটাতেই যাত্রা শুরু করে মেরিল প্রথম আলো পুরস্কার, যেখানে মেরিল ও প্রথম আলো একে অপরের পাশে থাকতে পেরে গর্বিত। তখনও আমাদের সঙ্গে স্কয়ার ছিল, অঞ্জন চৌধুরী ছিলেন, মতিউর রহমান ছিলেন। একটা সমাজ তখনই সুস্থ শান্তিপূর্ণ হয়, সেইখানে সম্প্রীতিময় পরিবেশ থাকে, সহমর্মিতার পরিবেশ থাকে, যখন সেই সমাজটাতে অনেক সংস্কৃতির চর্চা হয়। এবারের আয়োজনের মূলে থাকছে দেশীয় সংস্কৃতি ও মৌলিকতা, জানান শিল্পীরা। এবারের যে কোরিওগ্রাফিগুলো আছে সেগুলো ডিফারেন্ট, সো আমি অনেক এক্সাইটেড, স্পেশালি কারণ আমি এবার কত্থক করছি। আমার কাছে মনে হয় যে নান্দনিক শৈল্পিক দিকটা আমাদের একটু নজর দিতে হবে। হানিফ সংকেত বলেই রুটের জায়গায় এসছে, আদারওয়াইজ কিন্তু ওই ধুমধারাক্কা আমি যদি বলি অনেক সময় কোনো রুচির বালাইও ছিল না। দর্শক আর ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যা ৬টায় নতুন জায়গায় নতুন আঙ্গিকে তারকার মেলা বসবে ইউনাইটেড কনভেনশন সেন্টারে। নাচ, গান আর অভিনয়ের দুটি ছড়াতে এক ছাদের নিচে জড়ো হবে পুরো বিনোদন জগৎ। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের বসতঘর, দোকান, বেশ কয়েকটি বেসরকারি সংস্থার কার্যালয় সহ প্রায় ২ শতাধিক স্থাপনা পুড়ে গেছে। সকালে উখিয়ার থাইংখালীর ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরে হঠাৎ আগুন লাগে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে রামু, উখিয়া, টেকনাফ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলেন কক্সবাজার ফায়ার সার্ভিসের কার্যালয়ের ইনচার্জ অতীশ চাকমা। এর আগেও বিভিন্ন সময় জেলা রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে যায় রোহিঙ্গাদের অনেক বাড়িঘর ও স্থাপনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আকাশ ও স্থলপথে ইসরায়েলি হামলার অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলার পর থেকে এ পর্যন্ত প্রায় ৩৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী যেখানে আক্রমণ করেছে সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখেছেন স্থানীয়রা। তারা হামলার তীব্রতা বাড়িয়েছে। থেমে থেমে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। হামলায় ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেকে। ইসরায়েলি ট্যাঙ্কগুলো রাফা শহরের দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘনবসতিপূর্ণ ইবনার প্রান্তে রয়েছে ইসরায়েলি বাহিনী, তবে ওই এলাকায় এখনো হামলা চালায়নি তারা। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সফরকারীদের ৬ রানে হারায় আইসিসি র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দলটি। ইউস্টনে আগে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে স্টিভেন টেইলর ও মোনাঙ্ক প্যাটেল ৪৪ রানের জুটি গড়ে। টেইলর ৩১ ও মোনাঙ্ক করেন ৪২ রান। তৃতীয় উইকেটে অ্যারন জোন্সকে নিয়ে ৬০ রান করেন অধিনায়ক মোনাঙ্ক। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৪ রান করে যুক্তরাষ্ট্র। শরীফুল, মোস্তাফিজ ও রিশাদ নেন ২টি করে উইকেট। জবাবে ০ রানে ফেরেন সৌম্য সরকার। নাজমুল হোসেন ৩৬ ও সাকিব আল হাসান ৩০ রান করলে জয়ের সম্ভাবনা তৈরি হয় বাংলাদেশের। শেষ ২৪ বলে জয়ের জন্য দরকার ছিল ২৬ রান, হাতে ৫ উইকেট। কিন্তু শেষ পর্যন্ত টানা দ্বিতীয় হারে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-20তে পরাজয়ের সেঞ্চুরি গড়ল বাংলাদেশ। স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড সেনোরার সৌজন্যে হাতিরঝিলে হয়ে গেল ঢাকা লং উইমেন ম্যারাথন ২০২৪। আনন্দ উচ্ছ্বাস নিয়ে এই আয়োজনে অংশ নেন প্রায় ১,০০০ নারী। ফারাজি মালিহার রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই রাজধানী ঢাকার হাতিরঝিলে জড়ো হয়েছিলেন বিভিন্ন বয়স, শ্রেণী, পেশার হাজারো নারী। সচরাচর যাদের এভাবে দৌড়ানো হয় না তাদের জন্যই হয়ে গেল ঢাকা লং উইমেন্স ম্যারাথন। স্কয়ার টয়লেট্রিজের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড সেনোরার সৌজন্যে এই ম্যারাথনের আয়োজন করে এভারেস্ট একাডেমি এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।
ভোর 5:30টায় হাতিরঝিলের এফডিসি মোড় থেকে শুরু হয়ে দৌড় শেষ হয় পুলিশ প্লাজা কনকর্ড পয়েন্টে। কেউ সিরিয়াস হয়ে, কেউ আবার গুটি গুটি পায়ে শেষ করেছেন 10 কিলোমিটার দূরত্ব। সবার মাঝেই ছিল উচ্ছ্বাস। কেউ প্রথমবার অংশ নিয়েছেন 2.7 কিলোমিটার ক্যাটাগরিতে। শুধু মহিলাদের জন্য একটা ম্যারাথন, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। টিনেজ থেকে শুরু করে বয়স্ক দেখলাম, ভালো লাগছে। নারীর শারীরিক সুস্থতা রক্ষা, ঘর থেকে বের হবার সুযোগ করে দেওয়া, তাদের ফিটনেস সচেতনতা বাড়ানো সহ বিভিন্নভাবে এই ইভেন্ট অনুপ্রাণিত করেছে প্রতিযোগীদের। তো অনেকগুলো প্রতিবন্ধকতা পার হয়ে আসতে হয়। 1000-এর মতো নারী এসেছেন এবং সবাই এখানে আসলে উইনার। নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য শারীরিক যে কোনো ধরনের অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই। নারীর ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষার পাশাপাশি পিরিয়ড বান্ধব পরিবেশ গড়ে তুলতে এটি ভূমিকা রেখেছে বলে বিশ্বাস আয়োজকদের। বাইরে যাওয়ার প্রথম প্রবলেমটা কেন শুরু হয়, কারণ সে আসলে পিরিয়ডের মধ্যে দিয়ে আছে, তার জন্য আসলে বাইরের মানুষজন একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। তো সেনোরার আসলে এই জার্নিতে আমরা দেখেছি যে ফ্রন্ট লাইনে এসে যদি কেউ কিছু না বলে, সেক্ষেত্রে কেউই আসলে ইনিশিয়েটিভটা নিতে চায় না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফৌজিয়া আলম। আজ সকাল থেকে ভোর থেকে যে কার্যক্রম শুরু হয়েছে, হাজার তারার মেলা মিলেছিল এই আমাদের হাতিরঝিল এলাকায়, এবং সেটির যে স্ফুরণ, সেটির যে বিক্ষেপণ আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। 2016 থেকে 2019 সাল পর্যন্ত নিয়মিত এই ইভেন্টটি চলমান ছিল, তবে করোনার কারণে ভাটা পড়ে এই আয়োজনে। এবার পঞ্চমবারের মতো হলো ঢাকা লং উইমেন্স ম্যারাথন। ফারাজি মালিহা, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এখনো খোঁজ মেলেনি এমপি আনোয়ারুল আজিমের মরদেহের। বিকেলে গ্রেফতার 3 জনকে তোলা হবে আদালতে। কলকাতা আদালতে নেওয়া হয়েছে কসাই জিহাদকে। বঙ্গোপসাগরের নিম্নচাপ আজ পরিণত হবে ঘূর্ণিঝড় রেমালে। রবিবার রাতে প্রবল শক্তিতে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। আগামী মাসে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। চালু হলে ভিড়বে বড় জাহাজ, রাজস্ব বাড়বে কয়েক গুণ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।